ক্রিসমাস ভাইব চলছে, সামনেটা কি অসম্ভব সুন্দরভাবে সাজানো রয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 26শে ডিসেম্বর 2025, এই বছরের শেষের ভিডিও বা শেষের ট্রিপ। আর আমরা চলে এসেছি তামিলনাড়ুর বিখ্যাত শহর, ভারতবর্ষের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে চেন্নাই শহরে। আমাদের আজকের ভিডিওতে থাকবে কলকাতা থেকে চেন্নাই আসা এবং চেন্নাইয়ে থাকার বিস্তৃত বিবরণ, এবং পরবর্তী ভিডিওতে থাকবে চেন্নাইয়ে ঘুরে দেখার সমস্ত ডিটেলস। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের চ্যানেলে নতুন একটি করে ট্রাভেল ব্লগ আসে। তাই আর দেরি না করে চটপট চলুন শুরু করা যাক আজকের চেন্নাই ভ্রমণের নতুন আর একটি গল্প। অ্যানাউন্সমেন্ট শুনে নিশ্চয়ই বুঝেই গেছেন আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের এই ট্রেনটি মানে 12839 MGR চেন্নাই সেন্ট্রাল মেল প্রত্যেক দিন রাত 11:45 হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং 27 ঘন্টা 35 মিনিটের যাত্রা সম্পূর্ণ করে ভোর 3:20 পৌঁছয় চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। গুড মর্নিং ফ্রম খুর্দা রোড। কিছুক্ষণ আগে আমরা খুর্দা রোড ক্রস করেছি। ট্রেন আমাদের মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। এখন 8:35 হতে যায়। এই সময় আমাদের বালুগাঁওতে ঢুকে যাওয়ার কথা ছিল, মানে বালুগাঁও ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল। 7:28 বালুগাঁওতে টাইম ছিল, সেটা এখন 8:57 দেখাচ্ছে। মানে নেক্সট স্টপেজ হচ্ছে বালুগাঁও। আজকে আমরা একটু বেলা করেই উঠেছি, যেহেতু কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর কোনো তাড়া নেই, আজকে সারাদিনই আমরা ট্রেনে থাকবো। এখনও ব্রেকফাস্ট করিনি, জাস্ট ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট কিনলাম। বাইরে মারাত্মক কুয়াশা, ট্রেনের ভিতরটা ভীষণ কোজি, বাইরে ঠান্ডাও ভালো আছে আর কুয়াশাও সুন্দর আছে। এখন আপাতত ব্রেকফাস্ট সারি, তারপর সারা দিনটা কীভাবে কাটাই সবটাই থাকছে এই ভিডিওতে। সেজন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, প্যান্ট্রি কার ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং সবই আছে। তো প্যান্ট্রি কার থেকেই এই পুরি আর ডিম ভুজি, এইরকম কটা, 4টে পুরি, ডিম ভুজি আর স্যালাড, তার সাথে এই মিক্সড পিকল 100 টাকা নিয়েছে। এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিই। আর বাইরে এই যে এত কুয়াশা না, এটার জন্যই ট্রেনটা লেট হচ্ছে, কিছু করার নেই। কুয়াশা দেখতে দেখতেই এখন যাই। কুয়াশা কেটে আস্তে আস্তে সূর্যি মামা উঁকি মারছে। আর আজকে কিন্তু ভীষণ স্পেশাল একটা দিন। আজকে 25শে ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাস। সকলের এই বছর ভীষণ ভীষণ ভালো কাটুক। আসছে বছর 2026, মানে আপনারা ভিডিওটা দেখছেন 2026-এ, ভীষণ ভালো কাটুক। আর এই যে বাইরের প্রকৃতি, বাংলার প্রকৃতির সাথে ভীষণই মিল। এখন আমরা ওড়িশার উপর দিয়ে যাচ্ছি, এরপর অন্ধ্রপ্রদেশে ঢুকবো। তো এই পুরো ট্রেন জার্নিটাও কিন্তু ভীষণ সিনিক আর ভীষণ সুন্দর। একটা ট্রেন ক্রস করছে। আমরা এখন যাচ্ছি চিল্কা লেকের পাশ থেকে। এই পুরো রুটটা তো দারুণ সিনিক, আমি একটু আগে বললাম। আর এই যে চিল্কা লেক, যাবার পথে সবসময় সাথ দেয়, এত ভালো লাগছে। আজকে এত বেলা হয়ে গেছে, মানে এখন 9:20 বাজে, তাও পুরো লেকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। এর আগের বছর ডিসেম্বরের এই সময় আমরা গোপালপুর এসেছিলাম, আর সেই সময় এসেছিলাম ওখান থেকে রম্ভা চিল্কা সাইডটাতে। আমাদের ওই ভিডিওটা দেখবেন,
চিল্কা লেকটাকে খুব সুন্দর করে দেখানো আছে রম্ভার সাইড থেকে, আর সেই সাইডের পাশ থেকেই কিন্তু এই ট্রেনটা যায়। আর এই সময় আসলে স্পেশালি ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ এখানে কিন্তু প্রচুর মাইগ্রেটরি বার্ড দেখতে পারবেন। আর আমরা যে ট্যুরটা করেছিলাম না রম্ভা চিল্কার, ওখান থেকে যখন আমরা সেই বোটিং করেছিলাম চিল্কাতে, একটা পয়েন্টে এনে মানে নিয়ে এসেছিলো আমাদেরকে, সেখানে এত প্রচুর মাইগ্রেটরি বার্ড ছিল, মানে সেই দৃশ্যটা চোখের সামনে মনে পড়লেই মন ভালো হয়ে যাবে। এবার আমরা গ্রামে ঢুকে গেছি, একদম সবুজ ছোট্ট গ্রাম, ধানক্ষেত, সবজি বাগান, এই সমস্তর মধ্যে থেকে যাচ্ছে এখন ট্রেনটা। আর ঠিক এর পিছন দিকেই রয়েছে লেক। লেকটা একদম পাশে ছিল, সেটা বেশ খানিকটা দূরে চলে গেছে। এই যে এখন আমার সামনে এসেছে, কিন্তু মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। আরে এখানে কিন্তু ডলফিনও দেখা যায়, সেটাও আমরা ওই ট্রিপে দেখেছিলাম, যে ইরাবতী নদী থেকে আসা স্পেশাল ডলফিন আছে। এই যে মাইগ্রেটরি বার্ড, সামনে কালো পুরো স্পটটা দেখা যাচ্ছে, যে কয়েক হাজার বার্ড পাখি ছিল ওখানে। যেটা বলছিলাম যে ইরাবতী ডলফিনও কিন্তু এই চিল্কা লেকের একটা বিশেষ বৈশিষ্ট্য। যদি আপনার রম্ভা চিল্কা বোটিংয়ে যান তাহলে কিন্তু ইরাবতী ডলফিন দেখতে ভুলবেন না। সামনে দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে মাইগ্রেটরি বার্ড, ঝাঁকে ঝাঁকে। ठीक है, एक ग्लास चाय बिना चीनी के और एक हमको भी लाल चाय ना। हाँ, ब्रेड ऑमलेट, कटलेट। ঘড়িতে এখন বাজে 10:07। এই ব্রহ্মপুর স্টেশনে আমরা এসে নামলাম। ব্রহ্মপুর স্টেশন থেকে এর আগের বছর যেটা বলছিলাম যে আমরা গিয়েছিলাম গোপালপুরে, এটা কিন্তু দারুণ একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, বিশেষ করে এই ওয়েদারের জন্য। এখান থেকে যেমন যাওয়া যায় দারিংবাড়ি, সেরকম যাওয়া যায় গোপালপুর, আর গোপালপুর থেকে রম্ভা চিল্কা এইসব ট্যুরগুলো করা যায়। তো সেই সমস্ত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ট্রেনটা এখানে আসার কথা ছিল ওই 8:20-তে, আর এখন 10:07 বাজে। 5 মিনিট দাঁড়ানোর কথা, মোটামুটি 3-4 মিনিট হয়েই গেছে এসেছে। ছেড়ে দেবে ট্রেন, আমি আর প্ল্যাটফর্মে দাঁড়াবো না, উঠে পড়ি। 10:16 সবে ছাড়লো ব্রহ্মপুর থেকে। এত মানে লেট করে করে যাচ্ছে ট্রেনটা, আমি ভাবলাম যে সাথে সাথে ছেড়ে দেবে, ওই জন্য স্টেশনে বেশিক্ষণ দাঁড়ালাম না, উঠে পড়লাম। জল ভরার ছিল, সেটাও ভরলাম না। যাই হোক, বাইরেটা এইরকম। এই টোটাল জার্নিটাতে আমাদের 33টা হল্ট আর 307টা ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে। আমাদের ট্রেন ইছাপুরম স্টেশন ক্রস করে গেল, আর ইছাপুরম স্টেশন ক্রস করা মানেই কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গেলাম। মানে অন্ধ্রপ্রদেশের এই লাইনের প্রথম স্টেশন হচ্ছে ইছাপুরম। ব্রহ্মপুর ছিল উড়িষ্যার শেষ, আর তারপরেই হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং তার প্রথম স্টেশন ইছাপুরম। আর ইছাপুরম ঢোকা মানেই হচ্ছে ল্যান্ডস্কেপটা কিন্তু আস্তে আস্তে এবার চেঞ্জ হতে থাকবে। বাইরেটা একটু আগে এই যে প্রচুর সবুজ ছিল, এখন সবুজের সাথে সাথে ধানক্ষেত আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর যেটা সবচেয়ে বড় কথা, ট্রেনটা কিন্তু প্রায় 1.25 ঘন্টা লেট করছে। ট্রেনটা জোরে টানতেই পারছে না, দিনের বেলা সম্ভব নয় সেটা। আর এরপরে যে স্টেশনটা আসছে, সেই স্টেশনটা কিন্তু দারুণ সুন্দর একটা নামের স্টেশন। আর এই ট্রেনটা কিন্তু ভাইজ্যাকের উপর দিয়েই যাবে, তো ভাইজ্যাকেরও প্রচুর প্যাসেঞ্জার আছেন। ব্রহ্মপুরে যেমন প্রচুর মানুষ নামলেন, ভাইজ্যাকেও অনেক মানুষ নামবেন। আলটিমেটলি লাস্ট অবধি আমাদের সাথে মনে হয় খুব কম লোকজনই থাকবেন, যেটা মনে হচ্ছে। দেখা যাক। 645 কিলোমিটার রাস্তা আমরা চলে এলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনের 13 নম্বর স্টপেজ সোমপেতা স্টেশনে, অন্ধ্রপ্রদেশের এই সোমপেতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্ম নাম্বার 2তে। এখানে ট্রেনটার আসার কথা ছিল সকালে 9:13-এ, আর এখন বাজে 10:52। এখানে স্টপেজ টাইম 3 মিনিট। এই স্টেশনটার নাম হচ্ছে সোমপেতা, আর আমি সোমপিতা, মানে সোমপিতা ফ্রম সোমপেতা। আমি এখানে থাকলে খুব ভালো হতো, অ্যাড্রেসটাই যদি সোমপেতা হতো। কথা বলতে বলতেই ট্রেন ছেড়ে দিয়েছে। এই হচ্ছে আমার नामेर स्टेशन सोमपेता स्टेशन। बिल जाके वहाँ से ले लीजिएगा, जितना दाम लिखा हुआ है ये देख लीजिए। अब बिल लिया के देगा, फिर मेरा लेट नहीं होगा।
যে চা কফিগুলোর কথা বলছিলাম এইগুলো খেতে বেশ ভালো। একটু আগে যে কফিটা খেলাম 25 টাকা দিয়ে, এই দাদা সেই কফি 30 টাকা বলছেন, সেজন্য কফি খাচ্ছি না, চা খাচ্ছি। 20 টাকা করে চাটা খাবো। এই যে এই হলো চা। ये फट नहीं रहा है, कैसा चाय है? ये दो चाय दो अलग अलग क्यों? एक इलायची वाला है, एक ये दूसरा वाला है। दूसरा वाला अलग अलग पीजिए तब समझ में आएगा। हाँ तो अच्छा। कलम उलम है क्या? हाँ हाँ। 12:30 বাজে, মানে 12:35 বাজে ট্রেন এলো শ্রীকাকুলাম রোড স্টেশনে। এখানে আসার কথা ছিল পুরো 11:30-এ, মানে একদম 1.5 ঘন্টা লেটে চলছে। এদিকে আমাদের একটা কেস হয়েছে। আমি সুইগিতে অর্ডার দিয়েছিলাম অনলাইন খাবারের জন্য, মানে লাঞ্চের জন্য, বিজিয়ানাগ্রাম স্টেশন থেকে। এবার বিজিয়ানাগ্রামে আমাদের ট্রেনের আসার কথা ছিল বোধহয় 12:50-এ, না সরি 12:35-এ। সেই ট্রেন এখন ওখানে যাবে দেখাচ্ছে 1:24-এ, ঠিক আছে। এবার আমি দেখছি আমার যে খাবারের ডেলিভারি পার্টনার সে অলরেডি স্টেশনে চলে এসেছে। আমি জানি না সে আমার জন্য 1 ঘন্টা ওয়েট করবেন কিনা, মানে খুবই খারাপ লাগছে এটা। আদৌ খাবার জুটবে কিনা দুপুরে এখন সেটা নিয়ে আনসার্টেনটি দেখা দিল। যাই হোক, এই স্টেশনে 2 মিনিট দাঁড়াবে। এখন বিজিয়ানাগ্রামে কখন গিয়ে পৌঁছোই আর কখন লাঞ্চ করতে পারি সেটাই দেখার কথা। আর এই স্টেশনটার বাইরেটা হচ্ছে এইরকম, বেশ ভালো। এদিককার সব স্টেশনেই পরিষ্কার পরিচ্ছন্ন আর লোকজন অনেক কম। আমাদের ওদিকে স্টেশনে যেমন প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট, সেরকম কোনো ব্যাপার নেই। ভাবলাম বিজিয়ানাগ্রামে ঢুকছে, ও বাবা এসে দাঁড়ালো ত্রিপুরাপল্লী স্টেশনে। এই স্টপেজটা ছিল আমার, মানে খেয়াল ছিল না। এখন বাজে 1:24, এটা 17 নম্বর স্টপেজে এলো। এর পরে হচ্ছে বিজিয়ানাগ্রাম। এইখানে আসার কথা ছিল 11:58, এখন 1:24 বাজে। 2 মিনিট স্টপেজ টাইম, মানে আরও বেশ খানিকক্ষণ লাগবে। এখান থেকে আরও প্রায় 31 কিলোমিটার দূরে হচ্ছে বিজিয়ানাগ্রাম স্টেশন। ও কথা বলতে বলতে ট্রেনটা ছেড়েও দিল আর কি। বেশিক্ষণ দাঁড়ালো না, 2 মিনিটই মতন দাঁড়ালো, জাস্ট এসেছিল। এখন জানি না যে কখন খাবারটা পাবো, আর সেই খাবারের দাদা আদৌ দাঁড়িয়ে আছেন কি না। এইবারে আমি ফোনটা করব, এই স্টেশনে ঢোকার আগে আমি ফোনটা করব। আমাকে এখন কিন্তু দেখাচ্ছে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, এই যে এইখানে দেখাচ্ছে তাই, কিন্তু ফোন আমাকে উনি করেননি এখনো পর্যন্ত। দেখা যাক কি হয়। পুরো 1:50 বাজে, পুরো 1:50 জাস্ট এসে দাঁড়ালো বিজিয়ানাগ্রাম স্টেশনে। আমি ফোন করেছিলাম, তো বললেন যে স্টেশনে দাঁড়িয়ে আছেন আর সিট থেকে যেন আমি না সরি, এখানেই ওয়েট করতে বললেন। 5 মিনিট দাঁড়াবে এই বিজিয়ানাগ্রাম স্টেশনটাতে। দেখা যাক, অনেকক্ষণই তো এসে দাঁড়িয়ে আছেন। তবে সুইগিতে যেটা দেখলাম যে সুইগি থেকে যেন পিএনআর দিয়ে যেহেতু অর্ডার করেছি, ফোনটা কিন্তু ওদের কাস্টমার কেয়ার থেকে ধরেছিল একজন, এবং সেখান থেকে উনি দেখে বললেন স্ট্যাটাসটা। ডিরেক্ট আমার যিনি ডেলিভারি বয় ওনার সাথে কথা হয়নি। হ্যাঁ ইয়েস, থ্যাংক ইউ। বাবা এসে গেছে, যাক যেটার জন্য ওয়েট করছিলাম চলে এসেছে অলরেডি খাবার। এবার খাওয়া দাওয়া সারবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর ওয়েট করবো না, চটপট এবার খাবার জন্য রেডি হয়ে যাই। অবশেষে খাবারটা আনপ্যাক করেছি, ভীষণ সুন্দর করে প্যাকেজিংটা করে দিয়েছিল। খাবারটা এখনও সুন্দর গরম রয়েছে। এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর সাথে নিয়েছি এটা চিলি মাশরুম। দুটোই দেখে তো বেশ ভালো লাগছে, এবার টেস্ট করে দেখি। হ্যাঁ, দারুণ হয়েছে, খুব সুন্দর। মানে এই অনবোর্ড ক্যাটারিংটা হয়ে এত ভালো হয়েছে না, ট্রেনের ওই এক থালি আর উল্টোপাল্টা কোয়ালিটির খাবারের কোয়ালিটিটাও যেন সুন্দর, টেস্টও ভীষণ ভালো। খেয়ে নি ঝটপট। হ্যাঁ, দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম। প্রত্যেকটা খাবার, মানে আমি 3টে আইটেম অর্ডার করেছিলাম, ভেজ ফ্রাইড রাইস, চিলি মাশরুম আর পনিরের একটা ডিশ। তো পনির আমি কাটিই নি, এবং ফ্রাইড রাইসও অনেক দিয়েছে, বেশি হয়ে গেছে, খেতে পারিনি, রেখে দিয়েছি, পরে খাবো।
দুর্দান্ত খাওয়া দাওয়ার পরে এখান থেকে নিয়ে নিয়েছি মিষ্টি দই। মিষ্টি রোদ্দুর লাগছে গায়ে, তার সাথে মিষ্টি দই। দারুণ, ইয়াম্মি, পুরো জমে গেছে। এই যে সূর্যে মামার রোদ গায়ে লাগছে, মুখে লাগছে, কি যে আরাম। তবে এখানে মানে আমরা কিন্তু ভাইজ্যাক ঢুকছি, এখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই বেশি, ঠান্ডা সেইভাবে নেই। এখন 23 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে সম্ভবত বাইরে। ঘড়িতে সময় হয়েছে দুপুর 3:05, 1 ঘন্টা 5 মিনিট লেট করে আমাদের ট্রেন চলে এসেছে ভাইজ্যাক স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ভাইজ্যাক স্টেশনের পোশাকি নাম হচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন, যেটা ভাইজ্যাক স্টেশন নামেই জনপ্রিয়। বাঙালি তথা সারা ভারতবর্ষের সমস্ত ট্যুরিস্টদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং আমার কাছে পার্সোনালি ভীষণ পছন্দের একটি জায়গা। মানে ভাইজ্যাক আরাকু ট্যুর তো আছেই। এই স্টেশন সম্পর্কে বলি, এই স্টেশনটা অ্যাকচুয়ালি 1896 সাল অবধি নাম ছিল ওয়ালটেয়ার রেলওয়ে স্টেশন। তারপরে 1987 সালে, মানে 1896 থেকে এটার নাম ছিল ওয়ালটেয়ার রেলওয়ে স্টেশন। তারপরে 1987 সালে সেই নামটা চেঞ্জ হয়ে হয় এই বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। এটা কিন্তু পূর্ব উপকূলের অন্যতম ব্যস্ত একটা রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশের একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যেটার সাথে সারা ভারতবর্ষের সমস্ত জায়গার সাথে, মানে যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, সমস্ত জায়গার সাথে খুব ভালোভাবে ট্রেন এবং বিমানপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এখান থেকে আমাদের ট্রেনটার মানে দিক পরিবর্তন হবে, ইঞ্জিন চেঞ্জ হবে, সেজন্য এখানে দাঁড়াবে অনেকক্ষণ, প্রায় 20 মিনিট দাঁড়াবে। সেই জন্য ট্রেনটা আমাদের কোনো চাপ নেই, নিচে নেমেই ভিডিওটা করছি ধীরে সুস্থে। এবং আমাদের ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেল এখানে এসে। হ্যাঁ, মানে কয়েকজনই আর আছি আমরা, যারা এরপর যাব চেন্নাই পর্যন্ত। যদি নতুন কেউ না ওঠে তাহলে এই কজনই থাকবে। বিশাখাপত্তনম স্টেশন ক্রস করবার সাথে সাথেই চোখে পড়ে এরকম রং বেরঙের ফুল, মন ভালো করে দেওয়ার জন্য এক নিমেষেই যথেষ্ট। ভাইজ্যাক ঘোরবার সময়ও আমার মনে আছে এরকমই ফুল রাস্তার চারিপাশে অজস্র ফুটেছিল। আশা করি এখনও ঠিক তেমনই আছে আমার প্রিয় শহর। আর এভাবেই নদী, পাহাড়, ধানক্ষেত পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলল তার গন্তব্যের দিকে। আর ওদিকে সূর্যি মামা পাটে গেল, যদিও সেভাবে সানসেট আজ দেখা গেল না। সন্ধে নেমে এসছে, চারিদিক অন্ধকার, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। প্যান্ট্রি কার্ট থেকে আমরা একটু চিকেন পকোড়া কিনে খেলাম, বেশ ভালোই ছিল। 4 পিস চিকেন পকোড়া, ওই 50 টাকা মতো দাম নিয়েছে, 50 টাকাই নিয়েছে। আর রাজামুন্ড্রি স্টেশন ক্রস করে এখন আমরা যাচ্ছি নিদাদাভোলু জাংশনের দিকে। নিদাদাভোলু, আর ঠিক যে জায়গাটার ওপর থেকে এখন আমরা যাচ্ছি সেটা হচ্ছে গোদাবরী নদীর ওপর একটা ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করছি। মানে জাস্ট রাজামুন্ড্রিটা পেরোলেই এই ব্রিজটা আর এই নদীটা আসে গোদাবরী। কিন্তু বাইরে এতই অন্ধকার কিছুই বোঝা যাবে না। এখন বাজে ঠিক 8:05। এখন আমাদের যেহেতু দুপুরবেলা খাবার অনেকটা এক্সেস হয়েছিল বলেছিলাম, তো সেই কারণে তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, খিদেও পেয়েছে। আর বিকেলে স্ন্যাক্স হিসাবে আর কিছু খাইনি, ওই 2টো চিকেন পকোড়াই খেয়েছিলাম। তো এই কারণে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর খাবারটা বেশিক্ষণ রাখলে আবার যদি খারাপ হয়ে যায়, এখন এই জন্য এই যে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর একটা প্যাকেট ছিল যেটা এখনই কাটলাম, আর পনিরের এই যে এটা হচ্ছে চিলি পনির বা এরকম কিছু একটা চাইনিজ, এটা দিয়ে ডিনার করে নেবো। দারুণ ডিনারও হবে, কারণ রান্নাটা খুবই ভালো ছিল, মাশরুমটা তো ভালোই ছিল। এবার পনিরটা দিয়ে টেস্ট করে দেখি কীরকম লাগে। দারুণ, অসম্ভব ভালো। মানে দুপুরবেলা তো খাবারটা গরম ছিল, ওই জন্য আরও বেশি ভালো লেগেছিলো। কারণ খাবারটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিতে পারলে আরও ভালো লাগতো। এরপরে সামনে আমাদের বিজয়বাড়া স্টেশন আসছে, ওই স্টেশনটাও ভীষণই পছন্দের একটা স্টেশন সাউথের। যদি সম্ভব হয় বিজয়বাড়া স্টেশনটা নেমে আপনাদের সাথে কথা বলবো। আপাতত এখন
ডিনারটা সেরে নিই। 8:48 বিজয়ওয়াড়া স্টেশনে আমরা চলে এসেছি। মানে আমাদের এই যাত্রাপথের 28তম স্টেশন। 1234.1 কিলোমিটার পথ আমাদের চলা শেষ হয়ে গেছে। আর এই বিজয়ওয়াড়া জাংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন যখন ঢুকেছে, মানে 8:48, তার মানে আমাদের যে বিরাট একটা লেট চলছিল সেটা কিন্তু অনেকটাই মেকআপ করে দেওয়া গেছে। এখন মাত্র 48 মিনিট লেট আছে, মানে 8টায় ঢোকার কথা ছিল, 8:48 ঢুকেছে। আশা করছি এই লেটটাও মেকআপ হয়ে যাবে, যা সুন্দরভাবে ট্রেনটা চলছে এখন বর্তমানে। আর এই যে স্টেশনটা যেটা বলছিলাম, এর কাছাকাছি কিন্তু অনেকগুলো দেখাবারও জায়গা আছে। আমার খুব ইচ্ছা আছে এইখানে এসে থেকে একবার এই জায়গাটাকে এক্সপ্লোর করার। যে কাছাকাছি যেমন কৃষ্ণা নদী আছে, প্রকাশম ব্যারেজ বলে ভীষণ সুন্দর একটা জায়গা আছে, কানকা দুর্গা মন্দির বলে দারুণ একটা সুন্দর মন্দির আছে। এছাড়াও এখানে থাকলে তো আরও নানান রকম জায়গা এক্সপ্লোর করা যাবে। আপনাদের যদি কিছু জানা থাকে এই জায়গা সম্পর্কে আমাকে প্লিজ জানাবেন, কারণ এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়। কেন জানি না, এখানে একটা আসলে খুব মানে কাছের একটা ভাইব পাই। এমনিতেই পুরো সাউথ ইন্ডিয়া আমার ভীষণই ফেভারিট, ভীষণই প্রিয়। যাই হোক, আপাতত বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না, কারণ 10 মিনিট এখানে যদিও দাঁড়ানোর কথা, ট্রেনটা কিন্তু যেহেতু লেট করে আসছে সব জায়গায় পুরো ওরকম দাঁড়াচ্ছে না, আগে ছেড়ে দিচ্ছে। এই ভেতরে উঠে বসে থাকাই সেফ, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। চলুন ট্রেনের ভেতরে চলে যাওয়া যাক। রাত এখন 9:55। তেনালি জাংশন ক্রস করে আমরা এগোচ্ছি বাপাটলা স্টেশনের দিকে। আর এবার আমরা নিদ্রা যাব, মানে আর বেশি রাত্রি জাগবো না, তার কারণ আমাদের ট্রেন তো ঢোকার কথা 3:20-তে, যদিও ট্রেনটা এখন আবার 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো দেখা যাক কটায় ঢুকি। আর যেহেতু সারাদিন সেরকমভাবে খুব একটা রেস্ট নিইনি, একটু রেস্টও নিয়ে নিই। আর এই ভিডিওটা আমাদের কিন্তু চেন্নাই পৌঁছানোর পর কোন হোটেলে চেক ইন করি সেইটা সবটাই থাকবে এই ভিডিওতে। আর এর পরবর্তী ভিডিওতে থাকবে পুরো চেন্নাই ভ্রমণের সমস্ত ডিটেলস। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপাতত আজকের জন্য আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম চেন্নাই সেন্ট্রাল। ঘড়িতে সময় এখন ঠিক ভোর 4:10। আমাদের ট্রেন চলে এসেছে এমজিআর চেন্নাই সেন্ট্রালে। মানে ট্রেনটা এসেছে 4টে নাগাদ। আমরা সব লাগেজপত্র গুছিয়ে নামতে 10 মিনিট সময় লাগলো। এখন এই যে প্ল্যাটফর্মটায় দিয়েছে, এটা কত নম্বর প্ল্যাটফর্ম বুঝতে পারছি না। এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, গিয়ে তারপরে বাইরে বেরোতে হবে, কিন্তু বাইরে এখনও দিনের আলো ফোটেনি, ভোরের আলো ফোটেনি। তো সেরকম হলে আমরা খানিকক্ষণ একটু ওয়েট করব। আর যদি দেখি বাইরে মানুষজন চলে এসছেন, তাহলে এখান থেকে যাব। এবং কোনো হোটেল যেহেতু বুক করা নেই, বাইরে গিয়ে কথা বলে দেখি হোটেল বুক করতে হবে। তো চলুন যাওয়া যাক এখন চেন্নাই এক্সপ্লোর করতে। আচ্ছা, এই স্টেশন চত্বরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেরোনোর আগে আমি দেখলাম এখানে ডিজিটাল লকার রুম রয়েছে, মানে চাইলে আপনারা এখানে লাগেজ রেখে কিন্তু বাইরেটা ঘুরে আসতে পারেন, বা যদি পরে ট্রেন থাকে এখানে লাগেজ রেখে ঘুরতে পারেন। এখানে চার্ট কীরকম আছে তার ভাড়ার একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। মিডিয়াম, লার্জ আর এক্সট্রা লার্জ 3 রকম সাইজের আছে, আর সময় অনুযায়ী সেই রকম তার ভাড়া আছে। আর পুরো স্টেশন চত্বরটাই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ওয়েল অর্গানাইজড। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখছি পুরো জমজমাট ব্যাপার, গাড়ি, অটো, বাস পরপর প্রচুর রয়েছে, সেরকম রয়েছেন প্রচুর মানুষ। আমরা এখানে দাঁড়িয়েই অনেকগুলো হোটেলে ফোন করলাম, কিন্তু আনফর্চুনেটলি কোনো হোটেলেই রুম নেই। ঠিক আছে, এবার জানি না কি হবে। একজন অটোর দাদা এসে বললেন যে চলুন আমি নিয়ে যাচ্ছি বিচের কাছাকাছি। তো ওনার অটোতে উঠেছি, এখন জানি না যে কোন হোটেলে যাব আর কীরকম কি হবে। যাই হোক, এখান থেকে বিচ অবধি যাওয়ার জন্য 200 টাকা চাইছেন। যদি আমার হোটেল বুকড থাকতো তাহলে কিন্তু 150 টাকায় হয়ে যেত। এখন যেহেতু ওনার উপরে ডিপেন্ড করছি, সেজন্য এইটুকু তো করতেই হবে। এখন দেখা যাক যে ভালো হোটেলে মানে যেতে পারি কিনা এবং গিয়ে সেখানে রুম অ্যাভেলেবেল পাই কিনা। চলিয়ে আমরা যে স্টেশন থেকে বেরোলাম এবং বেরিয়ে এখন অটোয় করে যাচ্ছি, মানে পুরো স্টেশন চত্বর এবং বাইরে সবটা এত সুন্দর সাজানো গোছানো। एयरपोर्ट जाना स्टेशन ही आना सर आपको? नहीं, स्टेशन ही जाना है। एयरपोर्ट जाना तो वहीं से ही जा सकते हैं। ओ अच्छा, यही रास्ता एयरपोर्ट तक जाते हैं। अच्छा, एयरपोर्ट
राइट सेट करके ওকে, তো যেটা বলছিলাম যে কোথাও কিন্তু কোনো কোনো জায়গায় একটা প্লাস্টিকের বোতল বা নোংরা আবর্জনা প্যাকেট কিচ্ছু পড়ে নেই। আর এখান থেকে ওই বিচের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার মতো, মানে একেবারেই কাছাকাছি, সেজন্য অসুবিধার কিছুই নেই। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমারই কথা বলে রাখা একটি হোটেলে গিয়ে আমরা চেক ইন করলাম, কারণ ওই অটোর দাদার সাথে যে কটি হোটেল দেখেছিলাম কোনোটি সেভাবে পছন্দ হয়নি। এখন সময় হয়েছে ঘড়িতে ঠিক সকাল 6:15। আমরা বেলস রোডে একটা হোটেলে চেক ইন করে গেছি। চেক ইন করবার পরে জাস্ট ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি বিচের দিকে, মানে বিচের একদম নিয়ারেস্ট রোড হচ্ছে এটা, যেখানে অ্যাকোমোডেশন রয়েছে। আর সেই কারণেই কিন্তু আমরা এইখানে হোটেল নিয়েছি। কোনো জায়গায় রুম পাচ্ছিলাম না, অতি কষ্টে, মানে অনেকগুলো জায়গা দেখে শুনে, যে অটোর দাদার সাথে গেছিলাম যে কটা হোটেলে আমার ভালো লাগেনি, অনেকটা দূরে দূরে ছিল ওগুলো। এখানে আমি ফোন করেছিলাম আগে, এসে কথা বলে মোটামুটি একটা রুমে মানে ঢুকেছি, সেটা আপনাদেরকে পরে দেখাবো। এই বেলস রোডের এই মোড়ে আমি দাঁড়িয়ে আছি। এই মোড় থেকে বাঁ দিকে যেতে হবে আমাদের, বাঁ দিকে গেলে একটুখানি আমরা কিন্তু বিচ পেয়ে যাব। আর এই রাস্তায় অনেক হোটেল রয়েছে, যদি আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে আগে থেকে ফোন করে বুক করে আসাই ভালো। যদি এরকম পিক টাইমে আসেন, সামার টাইমে আসেন, মানে এই সময়টায় এখানে টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ভাবতে পারছেন ঠান্ডার লেশ মাত্র নেই, একদম মনোরম আবহাওয়া। আমি বুঝতে পারছি যে দিনের বেলা যখন রোদটা উঠে যাবে তখন কিন্তু গরমই হবে। আমি কিন্তু এসি রুম নিয়েছি এই সময়, বা হাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, এখন এই রাস্তা ধরে এখন চলে যাই, চলুন বিচের দিকে, কারণ সানরাইজটা হবে 6:28-এ, তাড়াতাড়ি গিয়ে সানরাইজটা দেখবো। আচ্ছা, এই যে সামনে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা হেঁটে এলাম, প্রায় 400 মিটার মতন রাস্তা হেঁটে এলাম। এই রাস্তার ডান দিকে রয়েছে প্রেসিডেন্সি কলেজ, একদম এক্স্যাক্ট ডান দিকে যেটা রয়েছে। এই বাসগুলো চলে গেলে বোঝা যাবে, ওই যে লাল রঙের একটুখানি মাথা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। তার এই পার্টটাতে, আচ্ছা এই হচ্ছে স্ট্রেট রাস্তাটা একদম চলে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি একদম বিচের মানে পাশে, এই আমার পিছনেই বিচ, ঠিক আছে। আর রাস্তার এই পাশটাতে রয়েছে মেরিনা ক্রিকেট গ্রাউন্ড, তার কারণ একদম এই পাশেই রয়েছে চেন্নাইয়ের বিখ্যাত চেপাক স্টেডিয়াম বা চিন্নাস্বামী স্টেডিয়াম। সেই স্টেডিয়ামটাও যদি সম্ভব হয় দেখাবো। আপাতত এখন আমরা যাচ্ছি বিচে সানরাইজ দেখতে। আর আমার একদম সামনে রয়েছে এই কান্নাগি স্ট্যাচু, মানে সোজা রাস্তা দিয়ে আসলে একদম এই স্ট্যাচুটার সামনেই আপনি উঠবেন, আর ঠিক এই স্ট্যাচুর পিছনেই হচ্ছে বিচ। বিচের পাশে আমি দেখছি পুরো সুন্দর রাস্তা করে দেওয়া রয়েছে, যে রাস্তায় কিন্তু সকালবেলা প্রচুর মানুষ হাঁটাহাঁটি করছেন, দৌড়াদৌড়ি করছেন, একটা আলাদা ভাইব। আর এই মেরিনা বিচ যে কতটা বিখ্যাত আর কতটা সুন্দর সেটা নিয়ে অনেক কথা শুনেছি, গিয়ে এবার সামনে থেকে দেখব। অত্যন্ত মানে সিস্টেমেটিক এবং উল্লেখযোগ্যভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এই চেন্নাই শহরের মেরিনা বিচের দিকে আমি যখন যাচ্ছি, মানে রাস্তা থেকে যখন বিচের নামার জায়গাটায় নামলাম আর কি, দেখছি এরকম সুন্দর লোহার পাত বসানো রয়েছে, যেটার উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি বিচের দিকে। এই জিনিসটা কিন্তু আমি আজও অবধি অন্য কোনো বিচে দেখিনি। বিচের জায়গায় নামলেই যেটা হয় যে একদম বালি পায়ের মধ্যে ঢুকে যায়, অসুবিধার একটা ব্যাপার থাকে, হাঁটাহাঁটি করতে পারেন না অনেক বয়স্ক মানুষেরা, বাচ্চাদের অসুবিধা হয়। এই যে সিস্টেমটা করেছে না, এটা এত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনি হেঁটে চলে যান। পাশে বালি রয়েছে কিন্তু হাঁটার জায়গাটা এত সুন্দর করে দেওয়া রয়েছে, কোনো অসুবিধাই হচ্ছে না, মানে দারুণ লাগছে, একটা আলাদা ভাইব রয়েছে সত্যি কথা। এবং এই মেরিনা বিচ কিন্তু ভারতবর্ষের বৃহত্তম এবং এশিয়ার অন্যতম বৃহত্তম একটা বিচ, প্রায় 13 কিলোমিটার বিস্তৃত এই হলুদ বালির বিচ, ভারতবর্ষের অত্যন্ত উল্লেখযোগ্য সবথেকে লম্বা বিচ। সেই বিচে এখন দাঁড়িয়ে আছি। চলে এসেছি একদম সমুদ্রের সামনে, আর অবশেষে বহু প্রতীক্ষিত সেই সূর্যোদয় একদম মেঘের ফাঁক থেকে ছোট্ট লাল একটা আভা উঁকি দিচ্ছে। আমি জানি না ওইখানটাতে মেঘ রয়েছে কতটা স্পষ্ট দেখা যাবে বা ক্যামেরাতে কতটা স্পষ্ট ধরা পড়বে, তবে চোখে এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। একটুখানি সূর্যের কণা উঁকি দিয়েছে, আর আমার সামনে বঙ্গোপসাগর।
আচ্ছা, যেটা বলছি বারবার যে এই বিচে যেমন আপনি নানান রকম অ্যাক্টিভিটি পাবেন, বিচের ওই দিকটাতে কিন্তু আমি মানে যেখান থেকে এলাম বাঁ দিকে দেখছি প্রচুর মানুষজন সমুদ্রে নেমেও পড়েছেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে স্নান করা যাবে কি না। দুর্দান্তভাবে স্নান করছেন, তবে সব জায়গায় স্নান করা যাবে না, আর জোন ভাগ করা আছে। আর যেটা সবথেকে বড় কথা, এই বিচটা কিন্তু অত্যন্ত সুরক্ষিত। এই বিচটা পুরো সব জায়গায় যেমন রয়েছে সিসিটিভি ক্যামেরা, ঠিক সেরকম রয়েছে মাইক্রোফোন বা মাইক, এবং নানান জায়গায় ছোট ছোট যে ওয়াচ টাওয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু সবসময় গার্ডেরা থাকেন। ওখান থেকে ওনারা ওয়াচ করেন চারপাশটা। কোনো রকম অসুবিধা দেখলেই ওনারা সাথে সাথে এসে কিন্তু আপনাকে সাহায্য করতে তৎপর। এই সমস্তটা মিলিয়েই কিন্তু একটা জায়গা সিস্টেমেটিক হয়, একটা জায়গা ডিসিপ্লিনড হয়, যেইটা এখানে প্রচণ্ড বেশি পরিমাণে চোখে পড়ছে। এবং আমার কাছে এই জিনিসটা প্রচণ্ড ইমপ্রেসিভ এবং অবশ্যই সিকিউরড লাগছে। কোনো সোলো ট্রাভেলারের জন্য বা ফিমেল ট্রাভেলারের জন্য কিন্তু খুবই নিরাপদ এই বিচ। এখন আমরা বিচ চত্বর থেকে উঠে আবার ফেরত যাচ্ছি। তো ফেরত যাওয়ার সময় একটু বিচের এই জায়গাটা আপনাদেরকে দেখাতে চাই। ব্যাকগ্রাউন্ডে কিন্তু রয়েছে ম্যাড্রাস ইউনিভার্সিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, প্রেসিডেন্সি কলেজ তো দেখালাম আসার সময়। আর বিচের এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যেখানে বারবার বলছিলাম যে বাচ্চাদের প্লে এরিয়া রয়েছে আর নানান রকম মানে বিচটাকে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগটাই অর্গ্যানিকভাবে করা হয়েছে। এই যে সামনে একটা সুন্দর লাভ সাইন দেখা যাচ্ছে, এরকম অনেকগুলো জায়গা এরকম করে দেওয়া রয়েছে ফটোশ্যুটের জন্য, যেটা ভীষণ ভালো। সবটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি। আর এই দিকে যে ওপেন জিম আর বাচ্চাদের প্লে এরিয়াটা রয়েছে, এখানে কিছু স্টিল লোহা ব্যবহার করা হয়েছে বটে, তবে সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে একদম ওয়েল মেনটেন্ড। আর সামনে ডাস্টবিনগুলো তো দেখালামই, একদম বাঁশের ডাস্টবিন, বসার জায়গাগুলোও বাঁশ দিয়ে তৈরি করা, ভীষণ ভীষণ সুন্দর। যত এই বিচে দেখছি সিস্টেমগুলো এবং এখানকার অর্গানাইজড ব্যাপারগুলো, তত মুগ্ধ হচ্ছি। বিচ থেকে বেরিয়ে আসার সময় এখানে দেখলাম একটা কাউন্টার করে দেওয়া রয়েছে, এখানে প্রচুর হুইল চেয়ার রয়েছে। এই হুইল চেয়ারগুলো যদি কেউ অসুবিধা থাকে, কারোর হাঁটতে অসুবিধা হয়, বয়স্ক মানুষ থাকেন বা অসুস্থ কেউ থাকেন, তার ফ্যামিলি মেম্বাররা কিন্তু তার আধার কার্ড আইডি প্রুফ দেখিয়ে এখান থেকে ফ্রি অফ কস্টে এই হুইল চেয়ারগুলো ভাড়া নিতে পারবেন এবং পুরো সমুদ্র থেকে ঘুরিয়ে আনতে পারবেন। এত সুন্দর এই ব্যবস্থাটা দেখে আমার এত ভালো লাগলো। এই জিনিসটা কিন্তু আমি এর আগে আমাদের কাছাকাছি দীঘা, পুরীতে কোথাও এরকম দেখিনি। খুবই ভালো লাগলো। এখানে একটা এটিভি গাড়ি রয়েছে। ভাইয়া ये भी रेंट का है? अच्छा, इसका भाड़ा कितना है? ओ हाँ, फ्री है? ओ वो गवर्नमेंट का है। ओ अच्छा अच्छा, पुलिस का है राउंड के लिए। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুলিশের রাউন্ড চেকিং করার জন্য ওই গাড়িটা ওখানে রাখা রয়েছে, আর বাকি এইগুলো রয়েছে হুইল চেয়ারগুলো ভাড়ার জন্য। দারুণ। ঠিক তার পাশেই রয়েছে এরকম বাঁশের লেডিস টয়লেট, মানে টয়লেটের ভেতরটা কিন্তু বাঁশের নয়, কিন্তু বাইরেটা এরকমভাবে সাজানো। ডিফারেন্টলি এবেলড মানুষদের জন্য, ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা টয়লেট রয়েছে এখানে। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা, যেটা বারবার বলছি, এনারা কিন্তু সারাক্ষণ পরিষ্কার করে যাচ্ছেন, যার জন্য কোনো জায়গায় একটু কোথাও মানে কোনো ময়লার কোনো ব্যাপারই নেই। ভাইবটা এত ভালো। এখানে খেলাধুলা প্রচুর মানুষ করছেন দেখলাম, নানান রকম অ্যাক্টিভিটি চলছে। এখানে বক্সিং টাইপের কিছু একটা হচ্ছে, প্র্যাকটিস চলছে এখানে বক্সিংয়ের। মেরিনা বিচ থেকে ফেরার পথে আমরা চলে এসেছি একটা রাস্তার ওপরের হোটেলে। এখান থেকে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের জন্য এরকম বড় বড় সাইজের 3টে পুরি, সবজি আর এরকম একটা বড়া, একটা টোটাল প্লেট নিয়েছে 55 টাকা দাম। গরম গরম পুরিটা ভাজছে দেখেই ঢুকলাম এখানে, খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো, খুব সুন্দর হয়েছে। যারা বলেন যে সাউথের খাবার মানেই টক, ভালো না, টেস্টি না, ঠিক নয়, খুব টেস্টি, বেশ ভালো খাবারটা। হ্যালো হ্যালো, আমার সাজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি রেডি হয়ে গেছি সাইট সিংয়ের জন্য। সাইট সিংয়ের যে ভিডিও, সেটা কিন্তু আসবে এর পরবর্তী পর্বের ভিডিওতে। তার আগে চলুন টুক করে আপনাদেরকে আজকের যে ঘরটা নিয়েছি সেই ঘরটা দেখিয়ে দিই, আর এর ডিটেলসটা দিয়ে দিচ্ছি। আর বাদবাকি সব গল্প হবে পরের পার্টের জন্য, সেই জন্য আমাদের সাথে থাকুন আর দেখে নিন ঘরটা। এটা হচ্ছে এইখানকার লে স্টে ইনের আমার ডাবল বেডেড এসি রুমের ঘর, কিন্তু ঘরটা অনেকটাই মেসি হয়ে রয়েছে,
কারণ যেহেতু এসে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে রেডি হয়েছি সেজন্য তখন আর ভিডিও করা হয়নি। এই হচ্ছে টোটাল ঘরটা, বিরাট কিছু আহামরি নয়, তবে এত ভালো লোকেশানে পেয়েছি বলেই এই ঘরটা নিয়েছি। এই যে এসি রয়েছে, ফ্যান রয়েছে, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, বাট বিরাট কিছু নেই। এখানে ছোটো এই তাক রয়েছে, আয়না, টিভি, ছোট একটা টেবিল, এখানে জামা কাপড় রাখার জায়গা, ওখানে জামা কাপড় রাখার জায়গা, এখানে একটা জানলা রয়েছে, পর্দা দেওয়া কাঠেরই জানলা, সরালেও কোনো অসুবিধা নেই। এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই রুমটা। আর এইখানে রয়েছে বাথরুম, স্নান টান করে নিয়েছি, এই হচ্ছে বাথরুম, এই কোমোড, আর এখানে একটা ইনস্ট্যান্ট গিজার রয়েছে, তো সে কারণে কোনো অসুবিধা হয়নি। আর এই দিকে রয়েছে বেসিন, আয়না। আর যেহেতু একটাই মাত্র দিন থাকবো সেজন্য আর বিরাট কিছু ঝামেলায় যায়নি। একে তো রুম পাচ্ছিলাম না, তার উপরে ভালো লোকেশানে এরকম একটা রুম আমি আর হাতছাড়া করতে চাইনি। এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে। রুমের বাইরেটা দেখিয়ে দিই একবার। এই যে হচ্ছে রুমের বাইরেটা, পুরোটাই সিসিটিভির আন্ডারে রয়েছে। এখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে ওপরের দিকে, আর এই হচ্ছে মেন রোড। তো এই এসি ডাবল বেডেড রুমটার ভাড়া আমার পড়েছে 1300 টাকা এক রাত্রের জন্য, অনলি লজিং। আমার মনে হয় যে এটা যথেষ্টই ভালো, কারণ এর আগে আমি অনেক দূরে দূরে যে হোটেলগুলো দেখেছিলাম সেগুলোতেই প্রায় 2000, 2200, 2500 বলেছিল, এবং অত্যন্ত ছোট রুম ছিল, আর লোকেশানটাও অতটা আমার পছন্দ হয়নি। সেই ক্ষেত্রে আমার ভালো লেগেছে। আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, যদি আপনাদের পছন্দ হয় তাহলে ফোন করে যোগাযোগ করে চলে আসবেন। আর স্টেশনে নেমে আপনারা কিন্তু অটো বা ওলা অটো যাতেই আসুন না কেন, এই হোটেলে যদি কথা বলে আসেন আগে থেকে এসে এখানেই কথা বলবেন, কারণ অটোওয়ালাদেরকে বললে ওরা কিন্তু বলবে যে আমরা নিয়ে এসেছি। তো হোটেলে একবার ফোন করে রাখলে ওরা তাহলে বুঝতে পারবেন যে আপনি অটোওয়ালার সাথে আসেননি, ওনাদের সাথে যোগাযোগ করেই এসেছেন। এই ব্যাপারটা এখানে আছে। তো যাই হোক, মোটামুটি এইখানে আজকের ভিডিও শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সাথে। আর চেন্নাইয়ের পরবর্তী পর্বের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই চেন্নাই সিরিজের পরবর্তী পর্বের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।